बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साय की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? খিদেতে পেটটা চোচো করছে একেবারে, আর সহ্য করতে পারছি না। এভাবে খালি পেটে ঘুম আসে নাকি? না বাবা থাক, এখন ওকে ডাকলেই আবার জ্ঞান দেওয়া শুরু করে দেবে। আমার আবদারটাও তো রাখবে না। তার চেয়ে বরং নিজেই যাই, কিচেনে গিয়ে খেয়ে আসি। এত রাতে কেউ দেখার মতন নেই। শুধু কোনো রকমে ওই সিকিউরিটির চোখ এড়িয়ে ওই বাড়িতে ঢুকে পড়তে হবে, ব্যাস। শোনো, আজকে তো চোর ঢুকেছিল, বড় দাদাবাবু বলেছে কড়া নজর রাখতে হবে। চলো ওদিকটা দেখে আসি। হ্যালো, এত রাতে অনিরুদ্ধ বাবুকে কে ফোন করলো? কোথায় গেলেন উনি? সারা দিন ধরে এই খাবারগুলো শুধু চোখে দেখেছি, এবার খেয়ে দেখব। দেখ বাবা, এই পাঁপড় ভাজাটা একদম নেতিয়ে গেছে। ঠিক আছে, তাই খেয়ে নি। এই মোচার চপটা মাইক্রোওভেনে গরম করে নেব। না বাবা থাক, এটা চালালেই তো এমন শব্দ হবে, বাড়ির লোকগুলো যা সন্দেহ বা দিক, সামান্য শব্দ পেলেই সব ছুটে চলে আসবে। রিস্ক নেওয়া যাবে না, এগুলোই খাই। সারাদিন আজ কিচ্ছু খাইনি, কি শান্তি বাবা। ওসব ছাইপাশ আমি খাবো না। চাটনিটা কিন্তু দারুণ হয়েছে, মনে হচ্ছে সবটাই খেয়ে নেব। মোচার চপও তো আছে, ওগুলোও খেতে হবে। না না বাবা, এই সব খাবার যদি আমি খেয়ে নিই তাহলে যদি সবাই বুঝে যায়।
কিন্তু আবার কমে গেলেও সন্দেহ তো কাউকে না কাউকে করবেই। কাকে করবে? শিলাকে? হ্যাঁ, শিলাকেই করবে বোধহয়। ও করুকে, যাকে খুশি করুক, আমাকে অন্তত করবে না। কারণ আমি তো প্রেগনেন্ট। আমার পেটে যে বাড়ছে তার তো খাবার চাই। বাড়ির লোকগুলো যতটা সন্দেহবাতিক ততটাই বোকা। যাই বলি তাই বিশ্বাস করে নেয়। আমার এই ফিগারের 12টা বাজিয়ে আমি নাকি এখন বাচ্চা নেব, প্রেগনেন্ট হব। প্রেগনেন্সি মাই ফুট। অনামিকা, এই আরে দরজাটা খোলো। কতক্ষণ ধরে দরজা ধাক্কাবো? এই 2:30 বাজে অনামিকা। আমি বাইরে দাঁড়িয়ে ঘুমাবো নাকি? এবার ভেঙে দেবো দরজা, বলে রাখছি। খোলো দরজা। এই কি করছো নাকি? এই রাত দুপুরে খুব দেমাগ বেড়েছে নাকি? হ্যাঁ, এত দেমাগ পারবে না। 2:30 বাজে আমি এখানে দাঁড়িয়ে থাকবো? বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো? গলা নামিয়ে কথা বলো। হ্যাঁ, একদম চিৎকার করে কথা বলবে না। একদম গলা যদি তুলতে হয় আমি তুলবো, তুমি নয়। এটা আমার বাড়ি। হ্যাঁ, সবাই জানে তোমার বাড়ি। তা বলে তুমি আমার বারবার এই খোঁড়াটা দেবে না, বলে রাখছি। খোটা দিচ্ছি না প্রীতম, এটাই সত্যি। আমি চাইলে না তোমাকে এক্ষুনি আমি ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিতে পারি, বুঝলে? তুমি আমার ঘাট ধাক্কা দিয়ে আমার বাইরে বার করে দেবে? হ্যাঁ, দেবো। এই অনামিকা, বাড়াবাড়ি করো না। তুই আবার চিৎকার করছিস? এই এই কি করবে তুমি? এই এই কি ভেবেছিলে? রাত দুপুরে চিৎকার করে তুমি পাড়ার লোককে জানাবে? কি ভেবেছিলে তুমি? অসভ্য ছোট লোক, জানোয়ার একটা মানুষ। ও মানুষ কাকে বলছি আমি? তুমি তো মানুষ হওয়ার কোনো যোগ্যই নেই। তুমি আগের বউটাকে তাড়িয়েছো, আরেকটা বউকে জেলে ঢুকিয়েছো। অসভ্য ছোট তুমি তুমি এখন এটা মারবে আমাকে? হ্যাঁ, মারো। তোকে মেরে শেষ করে দেবো। বাড়াবাড়ি করো না, আমার নেশা বেড়ে যাচ্ছে, বলে রাখছি। দরকার পড়লে পিটিয়ে লাট করে দেবো, বুঝলে? শোনো, আমি না জাগৃতির মতো মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না। তুমি খুব ভালো করেছো না আমাকে। টাকা এনেছো? এই টাকা। এই তোমার জন্য টাকা আনতে কি হয়েছে জানো? আজকে টাকা নেতে করছো। কি অবস্থা হয়েছে আমার? তুমি বলতে পারলে তুমি আমার জন্য টাকা আনতে গেছিলে? তোমার টাকা দরকার নেই? হ্যাঁ, লজ্জা করে না তোমার? আরে লজ্জা বজ্জা কিচ্ছু নেই, সবকিছুর মাথা কাটা গেছে। আজকে চুরি করতে গেছিলাম, সেখানে ধরা পড়ে আমাকে একটা অচেনার লোক মেরেছে। কি হয়েছে? আরে কি করছেন তুমি? বুঝেছি আমি ওসব কথা। আপাতত আমাকে ওই ওয়ালেটটা দাও। দাও দাও, ওই ওয়ালেটটা দাও। আমার টাকাটা চাই, দাও। কোত্থেকে টাকা আসবে রে বাবা? নেই আমার কাছে। বলছি বুঝতে পারছো না অনামিকা? তুমি ওয়ালেটে টাকা দিয়ে মদ খেয়ে নিয়েছো? আরে কোত্থেকে খাবো মদ? বলছি না, ওই টাকাটা চুরি করতে গেছিলাম, ধরা পড়ে গেছি, মেরেছে আমাকে। কোত্থেকে ওই টাকাগুলো আসবে? তোমাকে আজকে আমি পিটিয়ে মদ খেয়ে বাড়িতে চাল নেই, ডাল নেই, তুমি ওই টাকা দিয়ে মদ খেয়েছো। লজ্জা করে না? খাইনি রে বাবা। এই বেরো আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বলছি আমি তোমাকে এক্ষুনি আমার বাড়ি থেকে। আমি বেরোবো না, এই বসলাম। কি করবে তুমি? মারবে তো? মারো মারো। তুমি মারছো, ওদিকে জাগৃতি মারছে, এখন অচেনা লোকও মারবে, বা আমার মুখের উপর দরজা বন্ধ করে দেবে। পকেটে কোনো টাকা নেই, পয়সা নেই, খাওয়া নেই, মান সম্মান তো নেই, ছেড়েই দাও। কি ব্যাপার ঈশা, এত রাতে আউট হাউস থেকে লুকিয়ে বাড়িতে ঢুকেছো? কি শুধু খাবার দাবার খেতে, না আর কোনো মতলব আছে? হ্যাঁ,
আমাকে একটু ভেতরে ঢুকতে দেবে? আমি সারা রাত্রি এখানেই শুয়েছিলাম। রে, তোর লজ্জা বলে কিচ্ছু নেই না? এত অপমানিত হওয়ার পর আবার এসেছিস, কি চাই তোর? আবার আমাদের ক্ষতি করবি? পাড়ার লোকরা সেদিন তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, মনে নেই না? সবই মনে আছে মা। আমি সেই কারণেই তো যখন কেউ ওঠে না সেই সময় আসছি ভোর রাতে। আমি জানি কেউ আমাকে দেখেনি। আমাকে একটু প্লিজ একটু কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। আমি আর মার খেতে পারছি না, আমাকে একটু। খবরদার, আর খবরদার, তুই ভেতরে ঢুকবি না। আমি আর মার খেতে পারছি না মা। বাবা, কি চেহারা হয়েছে ওর? ও তো রাস্তার ভিখিরি হয়ে গেছে। ভিখারি তো হয়েই গেছি। ওকে একটা পয়সা নেই, কিছু পেটে খাওয়ার নেই। অনামিকা আমাকে মা যাতা বলে অপমান করে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। চাকরি নেই, মাথা গোজার কোনো ঠাঁই নেই। ওর আমার জন্য নাকি ও জেল কেটেছে, তাই ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমার কেউই নেই বাবা, কেউই রইল না। এই অনামিকার ফ্ল্যাট থেকে এখানে হেঁটে হেঁটে এসেছি, জুতো ছিঁড়ে গেছে। কাল দুপুরের পর থেকে কিছু খাইনি। আমি দুধ কলা দিয়ে কালসা পুষতে পারবো না রে, তোকে আমি বিশ্বাস করি না। তুই যখন তখন আমাদের ছবল মারতে পারিস। আমাকে বিশ্বাস কর, কিছু একটা যদি খেতে দাও, আমি কোনো কিচ্ছু করবো না, কোনো ঝামেলা করবো না। ঠিক আছে, এখানেই দাঁড়া। মায়ের মন তো পাষাণ হতে পারি না, এখানেই দাঁড়িয়ে থাকবি। ঘুমাও প্রতীক, ভালো করে ঘুমাও। এখন ঘুম থেকে ওঠার কোনো দরকার নেই, কারণ তুমি উঠে পড়লে যে আমি পালাতে পারবো না, আর পালাতে না পারলে আমার প্রেগনেন্সির মিথ্যেটাও তো ধরা পড়ে যাবে, আর সেটা তো আমি হতে দেব না। আপাতত অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে সেটা দিয়ে আরামসে কোনো 5 স্টার হোটেলে বেশ কয়েক মাস কাটিয়ে দিতে পারবো। বেচারা প্রতীক, তুমি ঘুম থেকে উঠে ভাববে বাড়ির লোকের অপমানে আমি বাড়ি ছেড়ে চলে গেছি। সত্যি তো অপমান করেছে বলো, মাত্র একটু পাঁপড় ভাজা আর চাটনি আর ওই মোচার চপ খেয়েছি বলে এত অপমান। আহারে, আমার বুঝি কষ্ট হয় না? আমাকে সকালে দেখতে না পেয়ে তুমি পাগল হয়ে যাবে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না, ওকে? আই লাভ ইউ। আমি ফিরে আসবো, হ্যাঁ, কয়েক মাস পর ঠিক চলে আসবো। আর জানো এসে কি বলবো? এসে বলবো আমার মিসক্যারেজ হয়ে গেছে, লেটা চুকে যাবে। এখন তাহলে পালাই, ওকে বাই। বেরোচ্ছিলে নাকি কোথাও? এখন তো আর বেরোনো হবে না। ডক্টর এসে গেছে, তোমার এখন চেক আপ করবে।
নে এবার যা এখান থেকে। বলছি আমার উপর বিশ্বাস রাখো, আমাকে তাড়িয়ে দিও না, আমি কোনো ঝামেলা করবো না, আমাকে একটু খালি থাকতে দাও। প্রীতম চলে যা এখান থেকে। মা এরকম করো না মা, আমি তোমার পায়ে পড়ছি না, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে প্লিজ তাড়িয়ে দিও না। আমি তো যতই হোক তোমাদের ছেলে, আমি এখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় থাকবো বলো? আমি কি মরে গেলে তোমরা খুশি হবে বলো? তুই জেলে থাকলেই বোধহয় ভালো হতো, মাথার উপর একটা ছাদ থাকতো, দুবেলা দুমুঠো খেতে পেতিস। প্রতিমা দরজা বন্ধ করে দাও। মা আমাকে যদি তোমরা তাড়িয়ে দাও, আমার আর কোনো মাথার গোজার ঠাঁই নেই। আমি কোথায় যাব বলো? আমি খুব তাড়াতাড়ি মরে যাব মা, আমার কোনো খবর তোমরা পাবে না বাবা। তোমাদের সেটা ভালো লাগবে? প্রতিমা নিজেকে সামলাও, আবেগে ভেসে যেও না। সেরকম যদি কোনো দিন আসে, সেরকম যদি কোনো খবর পাই, তোকে তো বুকের দুধ আমি খাইয়েছিলাম। আমি তোকে কথা দিচ্ছি, তোর মুখে শেষ জলটা আমি মা 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 ও মা মা আসো। ঈশা, তুমি কোথাও বেরোচ্ছিলে? তুমি তুমি একা একা কোথায় যাচ্ছিলে গো? হ্যাঁ, এত সকাল, সবে 7:30 বাজে, বাড়িতে তো সবাই ঘুমোচ্ছে, প্রতীকও ঘুমোচ্ছে। তুমি কোথায় যাচ্ছিলে গো একা একা? ও বুঝেছি, তুমি নির্ঘাত আমার উপর অভিমান করে ভেবেছিলে বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো? ঠিক ধরলাম তো? কিন্তু শুধু আমি ধরলেই তো হবে না, বিষয়টা তো সবাইকে ধরিয়ে দিতে হবে, তাই না? মানে কি বলছো তুমি? আরে মানে বোঝাতেই তো আমি এলাম, কিন্তু প্রতীক যদি এভাবে ঘুমোতে থাকে আমি কি করে বোঝাবো? প্রতীক, এই প্রতীক, 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 ওঠো ওঠো। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তুমি এদিকে এভাবে ঘুমোচ্ছ, ওদিকে যে তোমার বউ ব্যাগপত্র নিয়ে বেরোতে চললো সেদিকে কোনো খেয়ালই নেই। কেন ঈশা, তুমি কোথায় যাচ্ছিলে? এই সাত সকালবেলা কোথায় যাচ্ছিলে তুমি? আরে বলবে বলবে, ঈশা সবকিছু বলবে, দাঁড়াও। তুমি একটা কাজ করো তো, তুমি না চট করে গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, ততক্ষণ ডাক্তার ম্যাডাম ঈশার চেক আপটা করে নিক। না মানে আমি তো এর আগেই টেস্ট করেছি, আর টেস্টের রিপোর্ট অনুযায়ী দেখেছি যে আমি প্রেগনেন্ট, রিপোর্ট পজিটিভ। বারবার একই জিনিস করার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। আহা ঈশা, তুমি দেখেছো, আমরা তো কেউ দেখিনি। আর প্রতীকও তো দেখতে চাই। কি প্রতীক?
আচ্ছা প্রতীক তো তোমার হাজবেন্ড, আর তার থেকেও বড় কথা তোমার পেটে যে সন্তান আসছে প্রতীক তার বাবা। ও বাবা হয়ে দেখতে চাইবে না? হ্যাঁ, আমি তো দেখতে চাই। আর ঈশা, তুমি তো আমাকে আগে জানাওনি, 1 মাস পর জানিয়েছো। যাও না, তুমি গিয়ে টেস্টটা করে এসো, যাও। আর বৌদি তো আমাদের কথা ভাবছে বলেই এইসব ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, তাই না? দেখো, ডক্টর ম্যাডামকেও নিয়ে এসেছে। কি হলো ধরুন? কেন আপনারা যা বলবেন আমায় কি তাই শুনতে হবে? কোথায় লেখা আছে এরকম? আমি কি আপনাদের হাতের পুতুল নাকি যে যা বলবেন তাই করতে হবে? আরে বাবা, পৃথিবীতে অনেক ডক্টর আছে, যদি সেরকম দরকার হয় তাহলে আমি আমার চেনা ডক্টরকে দেখাবো, আপনাকে নয়। শুনুন প্লিজ, আর কথা বাড়াবেন না, এখান থেকে যান যান। ঈশা, তুমি ওনার সাথে এভাবে মিসবিহেভ করতে পারো না। ওনার কথা শোনো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার কথা শোনো। বড্ড বাড়াবাড়ি শুরু করেছো কিন্তু বৌদি, করো না এরকম। আমি কিন্তু বাড়ির সবাইকে জানিয়ে দেব আমি প্রেগনেন্ট জানা সত্ত্বেও তুমি আমার উপর মেন্টাল টর্চার করছো। তারপর দেখি বাড়ির লোকেরা কার কথা শুনে। ঈশা শোনো, আরে তুমি বৌদিকে ভুল বুঝছো। তোমার তো জেদ কেন বলো তো, ভালো লাগে না, শোনো না। শিলা, তোজো আর মিহিকে ব্রেকফাস্ট খাইয়ে ঘরে আটকে রাখো, ওদের নিচে আসতে দেবে না। একদম ঠিক করেছি জনে, এর একটা হেস্ত নেস্ত হওয়া দরকার। সত্যি বাড়িটা দিন দিন নরক হয়ে যাচ্ছে, আর এর মধ্যে ছোটতে থাকাটা উচিত না। তিনি হচ্ছে দাদু, আজকে যাওয়া হবে, তারপর প্রতীক কিন্তু ভেঙে পড়বে। দাদু, দাদু, বৌদি কিন্তু আমার উপর মানসিক অত্যাচার করছে। আপনি প্লিজ কিছু বলুন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। মানসিক অত্যাচার কিভাবে? ঈশা, যদ্দূর আমি জানি জাগৃতি তোমার ঘরে ডাক্তার নিয়ে গেছে চেক আপ করাতে, সেখানে মানসিক অত্যাচার করতে এলো। ডাক্তার যখন তোমার চেক আপ করছিল, আমি একটা কি সুন্দর ভিডিও বানাচ্ছিলাম, তুমি জাস্ট ভেস্তে দিলে, আমাদের লাইফ টাইম মেমোরি হয়ে থাকতো। প্রেগনেন্সির পর তোমার প্রথম চেক আপ। প্রতীক, রাখো তোমার মেমোরি তোমার কাছে। ওই ডক্টরটা একটা ফ্রড। আমার যদি ডাক্তার দেখাতেই হয় তাহলে আমি আমার চেনা পরিচিত ডক্টরকে দেখাবো না? আমি বৌদির চেনা ডক্টরকে কেন দেখাবো? আর উনি কেন আমার প্রেগন্যান্সির মধ্যে ইনভলভ হচ্ছেন বলুন তো? এটা আমি কিছুতেই হতে দেবো না। ফ্রড কোথাকার। কে ফ্রড সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আসুন ডক্টর। ডক্টর রয়ের যে চেক আপ করার তিনি কিন্তু করে নিয়েছেন, কি বলুন? অফকোর্স, আমি যা দেখার দেখে নিয়েছি, আর যা বোঝার বুঝেও নিয়েছি। এবার আপনি যে কোনো ডাক্তারকেই দেখাতে পারেন, সবাই একই কথাই বলবে। যদি সে ডাক্তারি জেনে থাকে, আর যদি সে ঈশার লোক না হয়ে থাকে। না মানে আমি ঠিক বুঝলাম না, মানে আমাদের বেবির গ্রোথ ঠিক আছে তো? কি বলতে চাইছেন বলুন তো আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। আমি কিছু বলতে চাইছি না, আমার ডায়াগনোসিস বলছে আপনি প্রেগনেন্ট নন। আপনার প্রেগনেন্সির কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার রিপোর্টে সেটা লিখে দিয়েছি, এই দেখুন। আপনি রিপোর্টের ওপরটা একটু দেখবেন, আমার মেডিকেল প্র্যাকটিসের রেজিস্ট্রেশন নাম্বারটাও লেখা আছে। আপনার যদি সন্দেহ হয়ে থাকে আপনি চেক করে নিতে পারেন। আমি এলাম তাহলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আগে থেকেই জানতাম ঈশা,
কিন্তু আমি বিশ্বাস করিনি, জানো তো। কাল রাতে তোমাকে কিচেনে দেখে আমার সন্দেহটা না গাঢ় হয়েছিল, কিন্তু আজ তো সে সন্দেহ শিলমোহরে পড়ে গেল। কি বলতো ঈশা, যার পেটে সন্তান থাকে না, সে সেই সন্তানের কথা, তার স্বাস্থ্যের কথা পরোয়া না করে তেলে ভাজা খেতে পারে না। আমি প্রথম থেকেই জানতাম যে বাচ্চাদের তোমার খুব একটা পছন্দ নয়, অপছন্দই করো। তোজো আর মিহির সাথে তো কম শত্রুতা করনি এতদিন, তাই আমি জানি। আর আমি জানতাম যে তুমি নীচ, কিন্তু কিন্তু আমি ভাবতাম সেটা বোধহয় বাকিদের জন্য। তুমি যে নিজের প্রতিও নিজে এতটা নীচ, প্রতীকের কাছেও তুমি এতটা ছোট হতে পারো, এটা কিন্তু আমি আজ জানলাম। কিছু বলছো না কেন তুমি? কি হলো? চুপ করে থাকবে এখন? ও আমাদের বেবিকে নিয়ে মিথ্যে কথা বলছে। তোমার আমার বেবির জন্য কোনো কেয়ার নেই? তুমি কেন কিছু বলছো না? তুমি কেন চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? কিছু বলো। ঈশা, আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছো না? আমি প্রেগনেন্ট, তুমি সেটা বুঝতে পারছো না? না দেখো, আমি সেভাবে বলতে চাইনি। আমি তো এগুলো ভাবতেই পারি না। প্রতীক, তুমি কি তোমার বুদ্ধিগুলোকে কিলো দরে বেচে দিয়েছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রতীকের সাথে কথা বলে কোনো লাভ নেই। ঈশা, তুমি এর পরেও বলবে জোর গলায় যে তুমি প্রেগন্যান্ট? কেন দাদু, আমার সাথে কথা বলে কোনো লাভ নেই কেন? আমি তো জানি ঈশা প্রেগনেন্ট, এটা নিয়ে তো কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়। হয় তুমি তোমার বোধ বুদ্ধি হারিয়েছো, না হলে তুমি বুঝেও বুঝতে চাইছো না। বৌদি, আমি আর কি বুঝবো? কেনই বা বুঝবো? ঈশা আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিশ্বাস করি, আর সেই বিশ্বাস থেকে আমি নতুন করে স্বপ্ন দেখে ফেলেছি। তুমি জানো আমি একটা প্যারেন্টিং এর বই কিনেছি, যেটা আমি রোজ কয়েক পাতা করে পড়ি। কোনো সন্তানের মা যখন বিজি থাকে, বাবা সেই সন্তানকে কিভাবে সামলায়, কিভাবে ঘুম পাড়িয়ে দেয়, কিভাবে না খেতে চাইলে খাইয়ে দেয়, গায়ে র্যাশ বেরোলে সেগুলো কিভাবে কমিয়ে দেয়, আমি সেগুলো সব শিখেছি। প্রতীক, তুই কি এতটাই বোকারে? তুই যে কারণে বইটা কিনেছিস, যে কারণে বইগুলো পড়েছিস, কি কারণে? তুই বাবা হতে যাচ্ছিস, তাই জন্য তো? আর যখন তুই বাবা হতে যাচ্ছিস, তুই তোর স্ত্রীকে ডাক্তার দেখাবি না? সেটা একবার ভেবেছিস? ঈশার সাথে বিয়ে হবার পর না প্রতীক সবটা মন দিয়ে ভাবছে, ব্রেনটা কাজে লাগাচ্ছে না। বা হয়তো ইনফ্যাক্ট প্রতীক ভুলেও গেছে যে ওর একটা ব্রেন আছে। বৌদি দেখো, দেখো এভাবে আমাকে অপমান করো না। দেখ, যে মানুষের বোধ বুদ্ধি থাকে না, সে মানুষের মান অপমান বোধ থাকে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। ঈশা তোকে বলেছে বলে তুই প্যারেন্টিং এর উপর বই কিনে মুখ বুঝে আসিস, নিজে একবারও বোঝার চেষ্টা করিসনি। দেখেছো প্রতীক, তুমি যতটা আমায় বিশ্বাস করো ততটা কেউ বিশ্বাস করে না। আমি যে প্রেগনেন্ট এদের কাছে সেটা মিথ্যে মনে হচ্ছে। তোমার দাদা বৌদি এমনকি আমার এগেনস্টে সবাই আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কাকে মিথ্যেবাদী প্রমাণ করব? তোমাকে? সেটার তো কোনো প্রয়োজনই নেই। ঈশা, সমুদ্র এবং আকাশ যে অসীম, অন্ধকারের রং যে কালো,